বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 5 ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির পঞ্চম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব আমাদের যে সাজেশন আছে এই সাজেশনের 3 নাম্বার প্রশ্নটা। তো এর আগে সাজেশনটা যদি দেখেন, আমরা 1 নাম্বার প্রশ্ন পড়ছি, 2 নাম্বারে সাধারণ ব্যতিক্রম এটা পড়ছি, এরপরে 3, 4, 5 পড়ছিলাম না, এরপরে পড়ছিলাম 6 নাম্বার আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝুন। তার মানে আমাদের 3টা প্রশ্ন হয়েছে, 1, 2, 6। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, এবং এটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি আছে যে কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের মধ্যে পার্থক্য আলোচনা করুন। এবং এই 3 নাম্বার প্রশ্নটা পুরোটাই এই কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট নিয়ে আর কি। তো প্রথমেই আমরা উত্তর পড়তে চলে যাই। 3 নাম্বার প্রশ্ন দেখেন, কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট। কমন ইন্টেনশন এন্ড কমন অবজেক্ট এটা পড়ার আগে এখানে একটা বিধান আছে, দেখেন পরার্থ দায়। এটা মূল প্রশ্নের অংশ না, বাট আমাদের জানতে হবে। পাইছেন? পরার্থ দায়। তো পরার্থ দায় আসলে কি, এটা একটু যদি এইভাবে বুঝাই যে প্রথমে শব্দটারে আমরা ব্যাখ্যা করি। পরার্থ দায় মানে পরের দায়। আর একজন একটা অপরাধ করছে, তার দায় এসে পড়তেছে আমার উপরে, এটারে বলে পরার্থ দায়। সাধারণত ফৌজদারি মামলার ক্ষেত্রে বা দণ্ডবিধিতে যে বিধিবিধান আছে, যে অপরাধ করবে সেই শুধুমাত্র দণ্ড ভোগ করবে বা সাজা পাবে বা বিচারের সম্মুখীন হবে। যে অপরাধ করে নাই তার কিন্তু কোনো দায় নাই। ধরেন পিতার কাজের জন্য পুত্র কখনোই দায়ী হবে না, বা পুত্রের কাজের জন্য পিতা কখনোই দায়ী হবে না, ভাইয়ের কাজের জন্য ভাই কখনোই দায়ী হবে না। কিন্তু আমাদের দণ্ডবিধিতে কিছু কিছু বিশেষ বিধান আছে যেখানে পরার্থ দায় এই নীতিটি প্রতিফলিত হয়েছে, যাকে ইংরেজিতে বলে ভিকারিয়াস লায়াবিলিটি। ভিকারিয়াস লায়াবিলিটি হলো কি, যে একজনের দায় আর একজনের উপরও বর্তাতে পারে, যদিও সরাসরি সে ওই কাজটাই ছিল না। যেরকম পিতা ও পুত্র দুইজনে মিলে যদি পরিকল্পনা করে, পিতা বললো যে যা অমুকরে যায় তুই আজকে হত্যা করে আয়, তাহলে পিতা আদেশ দিছে, পুত্র যায় হত্যা করছে। হত্যাটা কিন্তু পুত্র করছে, পিতা কিন্তু করে নাই, কিন্তু এ জায়গায় পিতাও দায়ী হবে, কারণ এখানে তারা পূর্ব পরিকল্পনা কাজটা করেছে। এটা হলো পরোক্ষ দায়। কিন্তু যদি পিতা এবং পুত্রের মধ্যে কোনো পরিকল্পনা না থাকতো, মানে আহ ওখানে পুত্র নিজের মতো করে গিয়ে হত্যা করছে, পিতা এই ব্যাপারে কিছুই জানে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পিতাকে দায়ী করা যেত না। তো এরকম আমাদের দণ্ডবিধিতে কিছু বিধিবিধান আছে যেগুলো হলো পরোক্ষ দায় সংক্রান্ত বিধানাবলী আলোচনা করেছে। সো আমরা একটু পড়ি, এখানে দেখেন বোঝার স্বার্থে। সাধারণত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় বা ভিকারিয়াস লায়াবিলিটি প্রযোজ্য না, অর্থাৎ কোনো ব্যক্তিকে অন্যের অপরাধমূলক কাজের জন্য দায়ী করা যায় না। কারণ ফৌজদারি আইনের একটি সাধারণ নীতি হলো, আন্ডারলাইন করেন, প্রত্যেক ব্যক্তি তার নিজের কাজের জন্য দায়ী হবে, অন্যের কাজের জন্য নয়। যেমন পিতার খুনের অপরাধের জন্য সন্তান দায়ী হবে না, কিন্তু ব্যতিক্রম প্রেক্ষাপটে দণ্ডবিধির অধীন পরার্থ দায়কে প্রযোজ্য করা হয়েছে। যেমন পিতা ও পুত্রের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুত্র গুলি করে কোনো ব্যক্তিকে হত্যা খুন করলে উক্ত ক্ষেত্রে পিতা এবং পুত্র উভয়ই দায়ী। ওই যে কি পূর্ব পরিকল্পনা শব্দটা বলতেন, পাইছেন কি? পূর্ব পরিকল্পনা অনুসারে, যদি পূর্ব পরিকল্পনা না থাকতো তাহলে কিন্তু তাদের দুজনকে দায়ী করা যেত না, যদিও পিতা গুলি করেনি। অর্থাৎ এই ক্ষেত্রে পুত্রের কাজের জন্য পিতাও দণ্ডিত হবে, কারণ তাদের মধ্যে একটি হত্যার পূর্ব পরিকল্পনা ছিল, এবং এই ক্ষেত্রে পিতা ও পুত্র যৌথভাবে দায়ী হবে। অর্থাৎ কোন ব্যক্তি অপরাধমূলক কাজ নিজে না করলেও অন্যের কাজের জন্য দায়ী করা যেতে পারে, মানে নিজে না করলে অন্যের কাজের জন্য তাকে দায়ী করা যেতে পারে, যদি এটা প্রমাণিত হয় যে সে অপরাধ সংগঠনের প্রত্যক্ষ, আন্ডারলাইন করেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পূর্ব পরিকল্পনা বা অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অংশগ্রহণ করেছে। তো নিম্নলিখিত ক্ষেত্রে দণ্ডবিধির অধীন পরার্থ দায় প্রযোজ্য হবে। এখন দণ্ডবিধিতে পরার্থ দায় কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা দেখবো। দেখেন প্রথমে দেখেন 1 নম্বরে, যে ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায়, এটা বলতেন অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে কোন অপরাধ সংগঠন করা হয়, ধারা 34। কি অভিপ্রায়? অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে কোন অপরাধ সংগঠন করলে। এখন এই অভিন্ন অভিপ্রায় আসলে এটা কি? অভিন্ন অভিপ্রায় শুনেন, প্রথমে বলে রাখি, অভিন্ন অভিপ্রায় কোন শাস্তির ধারা না, এলো
কাউরে যৌথভাবে দায়ী করার জন্য 34 ধারা ব্যবহৃত হয়। 2 বা ততোধিক ব্যক্তি, মানে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ অনেক হতে পারে, কোনো নির্দিষ্ট নয়। 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে, 2 বা ততোধিক ব্যক্তি হবে পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে ওই অপরাধের ক্ষেত্রে তারা সবাই সমানভাবে দায়ী হবে। এটা হলো 34। কিরকম? ধরেন আমরা এই জায়গায় সবাই আছি, আমরা পরিকল্পনা করলাম যে বার কাউন্সিল যেহেতু রেজাল্ট দিচ্ছে না, আগামীকাল গিয়ে বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করব। আমাদের পূর্ব পরিকল্পনা ছিল আমরা জায়গায় 2 এর অধিক ব্যক্তি আছি, এবং ঠিকই আমরা গিয়ে বাংলাদেশ বার কাউন্সিল গিয়ে ভাঙচুর করেছি। তাহলে আমাদের পূর্ব পরিকল্পনা ছিল 2 বা 2 এর বেশি ব্যক্তি, 2 বা 2 এর বেশি ব্যক্তি, এবং ওই কাজটা আমরা সংগঠন করেছি। এই কারণে সবাইকে সমানভাবে দায়ী করতে ওই ভাঙচুরের ধারার সাথে আসবে কত? 34। শুধু 34 ধারায় কোনো মামলা করা যায় না। 34 ধারা কোনো স্বতন্ত্র অপরাধ না, মানে মূল অপরাধ না। 34 হলো কতিপয় ব্যক্তিরে যৌথভাবে দায়ী করার জন্য একটা ধারা, বুঝছেন? যদি 34-এ বলতেছে, আমরা একটু পরেই পড়বো 34 বিস্তারিত, যে 34-এর ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ দরকার। সক্রিয় উপস্থিতি থাকতেও পারে, নাও পারে। সক্রিয় অংশগ্রহণ মানে হলো এই যে আমরা বাংলাদেশ বার কাউন্সিল ভাঙার পরিকল্পনা করলাম, ওখানে গিয়ে পরিকল্পনা করলাম যে সরাসরি 5 জন ভাঙচুর করবেন, যারা মহিলা স্টুডেন্ট আছেন তারা পিছনে আন্দোলন করতে থাকবেন যাতে অন্যরা আমাদের ভাঙচুরে বাধা দিতে না পারে। মহিলা যারা, তারা কিন্তু ভাঙচুর অংশগ্রহণ করতেছে না, ভাঙচুর অংশগ্রহণ করতেছে পাশে দাঁড়ায় আছে, কিন্তু তারা ওই প্ল্যানের অংশ, মানে ওই অপরাধটা করতে তারা সক্রিয় অংশগ্রহণ করতেছে, যদিও তারা সবাই এক জায়গায় নাও থাকতে পারে। তাহলে 34-এর উপাদান কি কি দেখেন? অভিন্ন অভিপ্রায়, 2 বা ততোধিক ব্যক্তি, সর্বনিম্ন কয়জন? 2 জন। পূর্ব পরিকল্পনা কি থাকবে? পূর্ব পরিকল্পনা অনুসারে অপরাধ সংগঠিত হবে, সকলের সক্রিয় অংশগ্রহণ থাকবে, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে, নাও। জি, এখন দেখেন 2 নাম্বারটা, যে ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্য, গোল দিবেন, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, ধারা 149। কি বাস্তবায়নে? যে ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়। কারণ সাধারণ উদ্দেশ্য হলো 149-এ আছে। সাধারণ উদ্দেশ্য হলো, এটা শুনে দেখেন, 5 বা আগে সাধারণ উদ্দেশ্য বোঝার জন্য আগে আমার জানতে হবে যে বেআইনি সমাবেশ কি। দণ্ডবিধি আমরা সামনে পড়বো, দণ্ডবিধির 141 ধারায় বলা আছে যে 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো বেআইনি কাজ করে সেটাকে বলে বেআইনি সমাবেশ। আমরা ধরেন এই জায়গায় 5 জনের বেশি বসা আছি, আমাদেরটা বেআইনি সমাবেশ হয় নাই, কারণ আমরা এখনো বেআইনি কিছু করি নাই। কিন্তু যখনই এই 5 বা ততোধিক ব্যক্তি টায়ার পোড়াবো, গাড়ি ঘোড়া চলাচল করতে দিব না, দোকান ভাঙচুর করব, কাউরে আঘাত করব, কারো জমি বেদখল করব, তখনই এই সমাবেশটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো বেআইনি কাজ করে তাহলে সেটাকে বলে বেআইনি সমাবেশ। এখন বেআইনি সমাবেশের তো হলো, এখন বেআইনি সমাবেশের সদস্যরা তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি কোনো অপরাধ করে, ধরেন তারা বেআইনি সমাবেশের সদস্যরা খুন করে ফেলছে, কি করে ফেলছে? খুন করে ফেলছে, তাহলে ওই বেআইনি সমাবেশের সকল সদস্যরা সমানভাবে দায়ী। এটাই বলছে 149। তাহলে 149-এ 5 বা ততোধিক, 34-এ কত? 2 বা ততোধিক। 34-এ প্রি প্ল্যান থাকে, মনে রাখবেন 149-এ প্রি প্ল্যান থাকে না, ঠিক আছে? 34-এ সাধারণ 34-এ বেআইনি সমাবেশ থাকে না, কিন্তু 149-এ বেআইনি সমাবেশ থাকে। 34-এ লাগে সক্রিয় অংশগ্রহণ, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে, নাও পারে, কিন্তু 149-এ লাগবে সক্রিয় উপস্থিতি। সক্রিয় অংশগ্রহণ থাকতেও পারে, নাও পারে। যদি বলেন স্যার সক্রিয় উপস্থিতি মানে কি, ধরেন এভাবে চিন্তা করেন, এই কবর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলন করতে গেছে একটা গ্রামে। এখন গ্রামবাসীরা আগে থেকে জানতো যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি আসে, আমরা আমাদের গ্রামের সম্মান নিয়ে সিনেমিনি খেলতে দেবো না, আমরা এই লাশ উত্তোলন করতে দেব না। নির্বাহী ম্যাজিস্ট্রেট গেছে, যাওয়ার সাথে গ্রামবাসী লাশ উত্তোলন করতে বাধা দিছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটে ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে গ্রাম থেকে কি
তারাই দিছে। এখন গ্রামবাসী এই কাজটা করছে, ধরেন আমরা ধরেন এই দণ্ডবিধির সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে গুরুতর আঘাত করে 332 ধারা। গ্রামবাসী 332 ধারা অপরাধ করছে। এখন 332-এর সাথে সবাইরে সমানভাবে দায়ী করার জন্য এক্ষেত্রে আসবে 34। কেন 34 আসবে? কারণ সবার পূর্ব পরিকল্পনায় জায়গা ছিল, বুঝছেন? কিন্তু গ্রামবাসী যদি এরকম হতো যে কবর থেকে লাশ উত্তোলন করতে আসবে, গ্রামবাসী জানতো না, ওই লাশ উত্তোলন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে গেছে, পুলিশ টুলিশ নিয়ে গেছে, গ্রামবাসী ইনস্ট্যান্টলি বাধা দিছে যে না আমরা এই লাশ উত্তোলন করতে দেব না। তাহলে ওই সবাইরে দায়ী করার জন্য 332 ধারার সাথে সবাইরে সমানভাবে দায়ী করার জন্য আসবে কত? 149। বুঝছেন? তাহলে 34-এ প্রি প্ল্যান থাকে, 149-এ প্রি প্ল্যান থাকে না, নাকি? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, 149-এর ক্ষেত্রে সবার সমানভাবে অংশগ্রহণের দরকার নাই, এক জায়গায় উপস্থিত থাকলেই হবে। ধরেন আপনি যদি একটা জিনিস দেখেন, যখন একটা জায়গায় মারামারি হয়, ঠিক আছে, মারামারি হলে দেখেন একদল দৌড়াচ্ছে, একদল দৌড়ানোর সাথে সাথে কিছু লোক ওনার পিছ এমনি দৌড়ায়, ধর 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 একসাথে গেছে, সামনে যে মারামারি করে কিন্তু কয়েকজন, কিন্তু ওই কয়েকজন ওই যারা পিছনে পিছনে যাচ্ছে ওদের সাথে একাত্মতা ঘোষণা করছে, মানে ওদের উদ্দেশ্য যে যাই হোক না কেন আমরা ওর সাথে আছি। বুঝেন কিনা? তাহলে গ্রামবাসীরা যে বাধা দিতে গেল, যারা সামনে যারা আছে তারা ধরেন পুলিশের সাথে হাতাহাতি হয়েছে, কিন্তু পিছনে যারা আছে তারা ওই জায়গায় দাঁড়ায় আছে, বা তাদের হাতাহাতি পর্যন্ত আসা লাগে না, কিন্তু ওদের উদ্দেশ্যের সাথে এদের উদ্দেশ্য কি এক, যদি দরকার হয় হাতাহাতি করব, এই মেন্টালিটি, এই মাইন্ডসেট আছে। বুঝতে পারছেন? তাহলে সবাই যদি এক জায়গায় উপস্থিত থাকে, সবাই 149 ধারায় দায়ী করা সক্রিয় উপস্থিতি। এখন প্রশ্ন এসে যায় যে স্যার তাইলে যদি প্রত্যক্ষদর্শী দুই দল মারামারি করতেছে বা একদল মারামারি করতেছে, আমরা যদি দাঁড়াই দেখি, তাহলে আমরা আমাদেরও কি দায়ী করবে কিনা? ঠিক আছে, প্রশ্ন হলো না আমরা দায়ী হব না, যদি যে যারা মারামারি করতেছে তাদের উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্য কি থাকে, এক থাকে, তাহলে দায়ী হব। আর আমরা দূর থেকে দেখতেছি তাহলে এটা দায়ী হব না। বুঝেন কিনা? এখন যদি বলেন স্যার আমি মারামারি করতেছি না, কিন্তু তাদের উদ্দেশ্যের সাথে আমার উদ্দেশ্য এক, বুঝবো কিভাবে? বোঝা যায় না ভাই? অবশ্যই বোঝা যায়, কারণ যারা মারামারি করতেছে তাদেরই একজনও সরাসরি সে মারামারি করতেছে না, কিন্তু ওদের দলের সদস্য হিসেবে ওই জায়গা আছে। বুঝতে পারছেন? তাহলে 34-এর ক্ষেত্রে হলো সক্রিয় অংশগ্রহণ, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও পারে, আর 149-এর ক্ষেত্রে সক্রিয় কি উপস্থিতি, সক্রিয় অংশগ্রহণ থাকতেও পারে নাও পারে। বলেন। হ্যাঁ, আমি এখান থেকে আমি করি নাই, আমি করি নাই, মানে শুনছি আমি এই কথাটা বা এই কাজটার সাথে আমি জড়িত না, ওই আপনাদের সাথে যাই না। আচ্ছা, আগে আপনি এটা বুঝেন, আমি বুঝাবো। ওই জায়গায় আরো অনেকগুলো আছে, তো আগে আপনার প্রশ্ন তোলা থাক, আপনি প্রশ্ন নিব, আগে শুনেন, আমি যা যা আলোচনা করি এগুলো শুনেন। আগে আমি 34 আর 149 বুঝি। তাহলে কিছু কিছু অপরাধ আর কিছু কিছু ঘটনা আছে যে ঘটনায় 34ও আসে 149ও আসে, মানে দুইটাই দেওয়া লাগবে ওই ধারাই। ধরেন 5ই আগস্টের ঘটনার পরে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক আইজিপি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্লাস অন্যান্য পুলিশ দলের পুলিশ সদস্য, এদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, প্রথম যে মামলাটা হয়েছে, সেই মামলাটার ধারা হচ্ছে 302, 34, 149। তাহলে এই জায়গায় দণ্ডের ধারা কয়টা? একটা, 34, সরি 302, আর এটা হলো দণ্ডের ধারা। আর যৌথভাবে দায়ী করার জন্য জায়গা 34ও আছে, 149। এখন আপনাদের মাথায় যদি আসে যে স্যার যৌথভাবে দায়ী করার জন্য তো 34 একাই যথেষ্ট, তাহলে 149-এর দরকার কি? আছে না? আছে। কেন আছে দেখেন, আমি উদাহরণ দেই, যে আমি ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদাহরণই দেই। যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলন করতে গেছে, গ্রামবাসী, গ্রামের যে পঞ্চায়েত মাথা, এই কয়জন জানতো, সাধারণ জনগণ জানে না, এই কয়জন 10 জন পরিকল্পনা করছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে ওদের আমরা লাশ উত্তোলন করতে দিব না, দরকার হলে ওদের মারধর করে তাড়াই দিব। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে, ওই 10 জন প্রোটেস্ট করছে যে আমরা লাশ উত্তোলন করতে দিব না। তাহলে ওই 10 জন তো আগে থেকে কি আছে, পরিকল্পনা আছে।
এখন ওই 10 জনের দিকে ওই 10 জনের ইন্টেনশন জানে না, কিন্তু বাকি গ্রামবাসী ওদের সাথে কি যোগদান করে ওদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তাহলে ওই 10 জনের দায়ী করার জন্য আসবে কত? 34। আর বাকি যে গ্রামবাসী তাদেরকে দায়ী করার জন্য আসবে কত? 150। বুঝতে পারছেন? তাহলে একই ঘটনায় 34ও আসতে পারে, আবার কি 149 আসতে পারে। তো এখন আর একটা কনসেপ্ট ক্লিয়ার করেন, সেটা হলো যে আমাদের মাঝে অনেকে আছেন তারা 5 জন হইলেই ভাবে 149, আর কোনো কথা নেই। 5 জন হইলেই ভাবে যে চোখ বন্ধ করে 149। আপনাদের কনসেপ্ট ঠিক নাই। 5 জন তো 34টাও কভার করে, 34 তো 2 বা ততোধিক, তার মানে 5 জনও তো 34টাই কভার করে। তাহলে আমার দেখতে হবে যে 5 জনের মধ্যে প্রি প্ল্যান ছিল কিনা, মানে পূর্ব পরিকল্পনা আছে কিনা, ছিল কিনা। যদি পূর্ব পরিকল্পনা থাকে তাহলে তাদেরকে সমানভাবে দায়ী করতে আসবে 34। আর যদি পূর্ব পরিকল্পনা না থাকে, যদি ইনস্ট্যান্টলি হয়, তাহলে আসবে কত? 149। বুঝতে পারছেন? তাহলে আমরা আপনাদের প্রশ্ন নিব, আমরা জাস্ট এই 5টা জিনিস বোঝাচ্ছি, কত বিস্তারিত আরো পড়বো। 3 নাম্বারটা পরে পড়বো। 4 নাম্বারটা দেখেন, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্র গুণদের অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী হয় 120 খ। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি কিসের জন্য? অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী হয়। কত ধারা? 120। অপরাধমূলক ষড়যন্ত্র কি ভাই? 34-এর ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে, সবাই সমানভাবে দায়ী করতে আসবে কত? 34। আর এই জায়গা হলো 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা করছে, বাট শেষ পর্যন্ত অপরাধটা করতে পারে না, তখন 34 তো হলো না, তখন হবে 120 অপরাধমূলক ষড়যন্ত্র। বুঝতে পারছেন? তো এখন অপরাধমূলক ষড়যন্ত্র আমরা সামনে পড়বো। অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে এমন একটা বিষয়, সেটা হলো ওই যে কথা বললাম যে আমরা বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করব পরিকল্পনা করলাম, গোপালগঞ্জ থেকে রওনাও হলাম, অস্ত্র শস্ত্র নিছি, কিন্তু সুপ্রিম কোর্টের ওই জায়গা যাওয়ার সাথে সাথে আমরা ধরা খেয়ে গেছি। তাহলে আমরা পরিকল্পনা করছি এবং পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে হালকা পাতলা কাজও করছি, কিন্তু শেষ পর্যন্ত ওই কাজটা করতে, মূল যে পরিকল্পনা মাফিক যে কাজটা, সেটা করতে পারি নাই। এটাই হলো অপরাধমূলক ষড়যন্ত্র। কত ধারা? 120। বুঝছেন? তাহলে আবির সাহেব বলেন তো, 34 আর 120 এর মাঝে মূল পার্থক্য কয়জন? মূল পার্থক্য কোনটা? আর হচ্ছে 120 সংগঠিত মানে হয় নাই তার আগে। 34-এ প্রি প্ল্যান ছিল, অপরাধটা সংগঠিত হয়েছে, কিন্তু 120 খতে প্রি প্ল্যান ছিল, বাট শেষ পর্যন্ত অপরাধটা সংগঠিত হয়নি। বোঝা গেল? আচ্ছা, এবার 3 নাম্বার দেখি। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি বল দিবেন অপরাধের সহায়তার জন্য দোষী হয়, এ জায়গা আছে কত ধারা? 109 ধারা। অপরাধের সহায়তা মানে হলো আমি একজনকে প্ররোচিত করছি, আশরাফুল সাহেবকে প্ররোচিত করলাম একটা অপরাধ করার জন্য, এবং উনি আমার প্ররোচনা অনুসারে ওই কাজটা করলো। তাহলে উনি তো কাজটা করছে, মূল অপরাধী উনি, কিন্তু আমি হলো অপসহায়তা করি, আমি অপরাধটা না করেও দায়ী হব। বুঝছেন? এখন আমরা সামনে পড়বো বিস্তারিত। এই জায়গা অপসহায়তার ক্ষেত্রে প্ররোচনা দিলে বা অপসহায়তা করলে, অপরাধটা হোক বা না হোক, আমি যে প্ররোচনা দিলাম আমি সর্বদাই কি হব? দায়ী। তাহলে এই 109-তে, অ্যাকচুয়ালি 109 থেকে 120 পর্যন্ত, 109-তে সর্বনিম্ন একজনকেও দায়ী করা যায়। 109-তে সর্বনিম্ন একজনকেও দায়ী করা যায়, এবং অপরাধ সংঘটিত হতেও পারে, নাও পারে। আচ্ছা, অপরাধ যদি তার প্রশ্ন দেওয়া হয়েছে, যদি অপরাধ না করে, মানে যে কাজটা আপনি আমার কাজ করতে পারেন, হ্যাঁ আমি কাজটা করি না, হ্যাঁ, আমি তো দায়ী হব না। না, এটা আমরা সামনে পড়বো। আপনি দায়ী হবেন কিনা সেটা পরের বিষয়। আপনি যদি টোটালি বলেন যে না স্যার আমি এই কাজ করবো না, আমার সংসার আছে, বাচ্চা কাজ আছে, সামনে ভবিষ্যৎ আছে, আপনার কথা মতো আমি এই অপরাধ করবো না, তাহলে আপনার তো দায় আসতেছে না। কিন্তু আমি যে আপনারে খারাপ কাজ করতে বললাম, আমি দায়ী হব। সো এই বিধান আমরা বিস্তারিত এক অধ্যায়ই আছে, 107 থেকে 120 পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। দেখেন 5 নাম্বার, যে ক্ষেত্রে গোল দিবেন খুন সহ ডাকাতি,
জন্য দোষী হয় ধারা 396 খুন সহ ডাকাতি। দেখেন আমাদের দণ্ডবিধিতে একটা অপরাধ আছে যে অপরাধে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা বলে দেওয়া আছে। দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন একজন, সর্বোচ্চ 4 জন। আমরা টেকনিক্যাল টার্ম পরে পড়ি, আগে আমরা বাস্তব জীবনে যে ছিনতাই হয়, ছিনতাই যে একজনের ছুরি দেখায়, ভয় দেখাইয়া বা পোজ দিয়া বা ভয় দেখায় জিনিসপত্র নিয়ে নিছে, এটা বলে ছিনতাই। ছিনতাইয়ের আইনি ভাষার নাম হচ্ছে দস্যুতা। দস্যুতা যদি 1 থেকে 4 জন পর্যন্ত করে এর নাম দস্যুতা। আর দস্যুতা যখন 5 জনে মিলে করে, মানে ছিনতাই যখন 5 জনে মিলে করে, তখন হয়ে যাবে কি ডাকাত। বুঝছেন? তো এখন খুন সহ ডাকাতি হলো একদল লোক ডাকাতি করতে গেছে, এখন ডাকাতি করতে গিয়ে তারা যদি কারো যদি নিহত করে, মানে হত্যা করে, তাহলে ডাকাত দলের সকল সদস্য সমানভাবে দায়ী হবে, তাতে অন্যান্য সদস্যদের সম্মতি থাক বা না থাক। ধরেন একদল লোক ডাকাতি করতেছে, তাদের মোটো হলো, মানে তাদের সংকল্প হলো যে ভাই ডাকাতি করবো কিন্তু খুন খারাপই করবো না, কিন্তু ওই দলে একজন বদরাগী আছে, সে ডাকাতি করতে গিয়ে ডাকাতির সময় একজন হত্যাও করে ফেলছে। এখন ডাকাত দলের বাকি সদস্যদের কোনো সম্মতি ছিল না, তবুও সবাই সমানভাবে দায়ী হবে। এই 396 স্বয়ং সম্পূর্ণ। এই জায়গায় 34 লাগবে না, এই জায়গায় 302 লাগবে না। যদি বলে যে 5 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে ডাকাতি করতে গিয়ে একজন হত্যা করছে, তাহলে আমরা হয়তো বা প্রথমে পূর্ব পরিকল্পনা আছে, তাহলে সবাই সমানভাবে দায়ী করার জন্য 34 আনবো 396 সাথে, বাট না, 396তেই 34 ঢুকানো আছে। তাহলে খুন সহ ডাকাতি করলেই অন্যদের সম্মতি থাক বা না থাক, সকলেই কি হবে সমানভাবে দায়ী হবে। কত? 300। এই যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, এটা হলো ভিকারিয়াস লায়াবিলিটি, মানে কিভাবে একজনের দায় আর একজনের উপর বর্তায়। ওই যে এক ডাকাত হত্যা করছে, বাকিদের কোনো সম্মতি নাই, তাও সবাই দায়ী হবে। পিতা নির্দেশ দিছে, সন্তান যে হত্যা করছে, পিতা কি দায়ী হবে? ওরা কাউন্সিল ভাঙচুর করছে, আমি সরাসরি ভাঙচুর করি নাই, কিন্তু ওদের সাথে একমত হয়ে দাঁড়াইছিলাম, আমিও কি দায়ী হব? বুঝছেন? এগুলো হলো পরোক্ষদায় সংক্রান্ত ধারা। তা আমরা মূল প্রশ্নে এখনো প্রবেশ করি নাই, এখনো পড়া শুরু করি নাই, জাস্ট এই জিনিসগুলা বুঝাইলাম যে ফৌজদারি দণ্ডবিধিতে বা ফৌজদারি মামলার ক্ষেত্রে কিভাবে পরার্থদায়ী কাজ করে। এবং ফৌজদারি প্র্যাকটিস যারা করবেন, খুব ন্যাচারাল, মামলা লিখতে গেলে 34, 149, 109 এগুলা কি তিনটার একটা লাগবেই, তিনটার একটা লাগবে। তো আপনি উকিল সাহেব তো মামলাটা গঠন করবেন, আপনি লিখবেন, আপনি কখন আপনি 34 ব্যবহার করবেন, 149 ব্যবহার করবেন, এটা যদি আপনি ঠিকঠাক ভাবে না জান, তাহলে বিচারের সময় তো আসামি গিয়ে সারা পড়ে যাবে, খালাস পেয়ে যাবে। টাকা আপনি ফাইলিং করছেন পাবেন, কিন্তু আলটিমেটলি ওই যখন মামলা বিচার শেষ হয়ে যাবে তখন দেখবে যে আসামি খালাস, কারণ আপনার মামলা লেখায় ফাঁক ফোকর আছে, এই জায়গা আপনি ঠিকঠাক ভাবে লিখতে পারেন না। আচ্ছা, কোন প্রশ্ন আছে যতটুকু পড়াইলাম, নাকি আমরা মূল প্রশ্নে ঢুকে যাব? বলেন অনলাইনে যারা আছেন ভাই, কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা পড়া শুরু করি। দেখেন কি শীত করে না স্যার, দেখেন কমন ইন্টেনশন কে যেন আসছে, দেখেন কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের মধ্যে পার্থক্য। আমি যেবার পরীক্ষা দেই সেবার প্রশ্ন এসেছিল যে কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের মধ্যে পার্থক্য, জাস্ট এটাই আসছে 15 মার্ক। দেখেন এখন 5 বা 3.5 এরকম পাবে। আচ্ছা দেখেন দণ্ডবিধি 1860-এ 34 ও 149 ধারায় যথাক্রমে অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে দেখি আমরা সাধারণ অভিপ্রায়, কমন ইন্টেনশন। 34 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন, 2 বা ততোধিক ব্যক্তি, যখন কয়জন ব্যক্তি? 2 বা ততোধিক ব্যক্তি তাদের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য কোন অপরাধমূলক কাজ করে। দেখছেন, অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য মানে কি তাদের প্রি প্ল্যান আছে, কোন কি করে অপরাধমূলক কাজ করে, তখন তাদের প্রত্যেকে উক্ত অপরাধমূলক কাজের জন্য এমন ভাবে দায়ী হবে যে সেই কাজটি নিজে একা করেছিল। মানে বুঝেন,
দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ করে তাহলে সবাই ধরে নেওয়া হবে যে ওই কাজটা সে নিজে একা করছে। দুই বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায় অপরাধ করলে তাদের অপরাধ করার অভিন্ন অভিপ্রায় ছিল বলে মনে করতে হবে। 34 ধারায় আন্ডারলাইন করবেন, কোন স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেনি। কোন কি? অনেকে জিজ্ঞাসা করে, একবার ইউটিউবে একজন জিজ্ঞেস করছে, স্যার খালি শুনতেছি স্বতন্ত্র অপরাধ স্বতন্ত্র অপরাধ, স্বতন্ত্র অপরাধ জিনিসটা কি? স্বতন্ত্র অপরাধ মানে হলো যে অপরাধের জন্য ওই ধারায় মামলা করা যায়। শুধু 34 ধারায় কোনো মামলা করা যায় না। 34 ধারা হলো তরকারি হলুদের মতো, হলুদ মশলা। আপনার যখন খিদা লাগে, খিদা লাগলে কি হলুদ এক গ্লাস গুলাই খান না, ক্ষুধা নিবারণ হবে না? খিদা লাগলে তো ভাত খাই, মুড়ি খাই, চানাচুর খাই, অন্যান্য বিভিন্ন কিছু খাই, পেট ভরে রাখি। তাহলে হলুদ লাগে কিসের জন্য? রান্নায় মানে সহায়তার জন্য, কালারের জন্য বা স্বাদের জন্য। তাহলে 34 ওরকম মূল কোনো অপরাধ না, স্বতন্ত্র কোনো অপরাধ না। কতিপয় অপরাধ যদি বিভিন্ন জন করে তাদের যৌথভাবে দায়ী করার জন্য মূল অপরাধের ধারার সাথে আসে কত? 34। বরং অপরাধ সংগঠনকারী সকলকে যৌথভাবে দায়ী করার জন্য এটি সাক্ষ্য আইন আন্ডারলাইন করবেন। 34 হলো সাক্ষ্য আইনের একটা কি? নীতিমাত্রা। আমরা এখানে যদি একটা উদাহরণ পড়ি, ক এবং খ পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ কে খুন করে। কয়জন পূর্ব পরিকল্পনা করেছে? 2 জন। গ কে খুনের দায়ে ক ও খ কে যৌথভাবে 302 ও 34 ধারায় বিচার করা যাবে। বুঝছেন? এই জায়গা 34 কেন আনলো? পূর্ব পরিকল্পনা ছিল তাদের 2 জনকে একসাথে বিচার করার জন্য, 302 এর সাথে আসলো কত? 34। 34 যদি না আসতো তাহলে এই জায়গায় ওই কর বিরুদ্ধে একটা মামলা হতো, খর বিরুদ্ধে আর একটা মামলা হতো। তাই কিন্তু 2 জনকেই একসাথে বিচার করার জন্য আসছে কত? 34। বলেন তো, ক এবং খ পূর্ব পরিকল্পনা করছে কিন্তু খুন করতে পারে নাই, তাহলে কি হলো? অপরাধ হলো ষড়যন্ত্র। ধন্যবাদ। আমরা চলে আসি সাধারণ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্য, কমন অবজেক্ট। বেআইনি সমাবেশের উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য নামে পরিচিত। দণ্ডবিধির আন্ডারলাইন করবেন। 141 ধারায় গোল দিবেন 5টি উদ্দেশ্যকে। কয়টি উদ্দেশ্যকে? 5টি উদ্দেশ্যকে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য হিসেবে অভিহিত করা হয়েছে। 141 ধারা অনুসারে নিম্নলিখিত উদ্দেশ্য সমূহ সাধারণ উদ্দেশ্য হিসেবে বিবেচিত হবে, যথা বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীত করতে। 5 বা ততোধিক সদস্য এক জায়গা হয়ে তারা যদি বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তারে ভয় দেখায়, তাহলে ওইটা হয়ে যাবে কি? সাধারণ, মানে বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ মানে আপনারা 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গা হইয়া সরকারের ভয় দেখানোর জন্য কোনো কাজ করছেন, ভাঙচুর করছেন, বা সরকারি কর্মকর্তারে পুলিশের দায়িত্ব পালন করতে দেন নাই, তাহলে কি করেছেন? বেআইনি সমাবেশ। 2 নাম্বার, আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া। কোথাও একটা পরীক্ষা হচ্ছে, আপনি দল বল নিয়ে মিছিল নিয়ে গিয়ে পরীক্ষা ভণ্ডুল করে দিচ্ছেন, যে জায়গা কোনো পরীক্ষা হবে না, সরকারি পরীক্ষা, তাহলে এখানে আইনগত প্রক্রিয়া বলবৎকরণে কি দিচ্ছেন? বাধা দিচ্ছেন। তারপরে দেখেন ক্ষতি। ক্ষতি তো বুঝেন, ভাঙচুর করা। অপরাধমূলক অনধিকার প্রবেশ, কারো বাড়িতে বেআইনি ভাবে প্রবেশ করা, বা অন্যান্য অপরাধ সংগঠন 5 বা ততোধিক ব্যক্তি যদি একত্রিত হয়ে কাজগুলো করে, তাহলে সেটা হয়ে যাবে বেআইনি সমাবেশ। সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ। সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ মানে হলো 5 বা ততোধিক ব্যক্তিকে একজনে বেদখল করে তারা ওই জমি দখল করছে। 5 নাম্বার, অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না বা যে কাজ করতে বাধ্য তা না করতে বিরত থাকতে কি করা? বাধ্য করা। মানে হলো যে কাজ করতে বাধ্য তারা সেই কাজ করতে বাধা দিছে, আর যে কাজ করতে বাধ্য না তারা সেই কাজ করতে বাধ্য করছে, তবুও সেটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। তাহলে দণ্ডবিধির 149 ধারা অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে 141 ধারায় 5টি সাধারণ উদ্দেশ্যের মধ্যে যে কোনো একটি সংগঠন করলেই তারা সকলে সমানভাবে দায়ী, এবং সেই সমাবেশটা হয়ে যাবে বেআইনি সমাবেশ। পরীক্ষায় প্রশ্ন আসে যে কখন একটি
আইনি সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয় বা কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়। এই যে 5 বা ততোধিক ব্যক্তি যদি 5টা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যে কোনো কাজ করে তখন সেই সমাবেশ হয়ে যাবে বেআইনি সমাবেশ। এখন উদাহরণ দেখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ক রসুলপুর গ্রামে কবর থেকে লাশ উত্তোলন করতে গেলে 5 বা ততোধিক গ্রামবাসী উক্ত ম্যাজিস্ট্রেটকে আঘাত করে। এখানে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশের সবাই দণ্ডবিধির এই যে দেখেন 143, 332 আর কত 149 দায় দণ্ডিত হবে। 143 হলো বেআইনি সমাবেশ, 332 হলো সরকারি কর্মকর্তাকে দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে গুরুতর আঘাত করা, ঠিক আছে। আর 149 হলো সবাই সমানভাবে দায়ী করার জন্য। এখন এই জায়গায় 149 রিলেটেড কথা একটু নিচে একটা স্টার্টে একটা লাইন লেখেন, এটুকু লেখা উচিত। লেখেন মানে ইসের আগে লেখেন, উদাহরণের আগে লেখেন, উদাহরণের আগে এই লেখাটা হবে। লেখেন যে বেআইনি সমাবেশের সদস্যগণ আচ্ছা এটা লেখার দরকার নাই, এটা তো লেখাই আছে, সরি আমি এটা পড়া হয় নাই। লেখেন না, এই যে আছে লেখা আছে ওই যে 5 নম্বরের পরে পড়ছি তো এটা। দণ্ডবিধির 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে 141 ধারায় 5টি সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটি সংগঠন করলেই তারা সকলে সমানভাবে কি দায়ী হবে। এখন অনেকে একটু পার্থক্য বুঝেন, অনেকে আমরা বেআইনি সমাবেশে 141-এর সাথে 149-এর পার্থক্য বুঝি না। 141-এ বলছে যে 5 বা ততোধিক ব্যক্তি যদি যে কোনো বেআইনি কাজ করে সেটা হলো কি বেআইনি সমাবেশ, এটা তো 141-এ আছে। আর বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে এই অপরাধের জন্য তারা সবাই সমানভাবে দায়ী হবে, এটা 149। মানে বেআইনি সমাবেশের সদস্যদের যৌথ দায়, তারা কিভাবে দায়ী হবে এই কথাটা বলছে কততে 149। বুঝেন নাই? আমরা এই জায়গা 5 জন ব্যক্তি মিলে যদি কোনো জায়গা ভাঙচুর করি এটা হলো কি বেআইনি সমাবেশ, আর ওই ভাঙচুরের জন্য আমরা সবাই সমানভাবে দায়ী হব, এটা বলতে 149। বুঝছেন আরিফ সাহেব? ওরা তো 3টা থেকে, আপনি লেট কে? আপনি কি কানাডা থেকে আসলেন নাকি? তুষারপাত হচ্ছে এমন কোন জায়গা থেকে আসছেন মনে হয়। দেখেন আচ্ছা দেখেন তাহলে এই বিথিকা বলেন তাহলে বেআইনি সমাবেশ আর 149-এর মধ্যে পার্থক্য কি? বেআইনি সমাবেশ হলো 141 এবং 5 জন মিলে একটা কাজ করছে, ভাঙচুর করে খারাপ কাজ করছে, ভাঙচুর করছে। আর এটা হচ্ছে 141 এক সমর্থন করতে এটা আমরা হচ্ছে কাজ করব, এটা আমরা সবার দায় সমান, যৌথভাবে দায়ী করার জন্য বেআইনি সমাবেশের সদস্যদের যৌথভাবে দায়ী করার জন্য আসতেছে 149। বলেন প্রথমে যে 141 বেআইনি সমাবেশ হলো, হ্যাঁ যদি বেআইনি সমাবেশে 5টা উপাদান করে উপাদানের ভিতরে একটা যেখানে একটা বন্ধ করে সেই ক্ষেত্রে 149 তাহলে বেআইনি সমাবেশ 5 জন মিলে তো একটা, আমি বলি শুনেন, 5 জন মিলে যখন একটা কাজ করছে বেআইনি কাজ করলে প্রথম হলো বেআইনি সমাবেশ। শুধু বেআইনি সমাবেশের শাস্তি 141-এর সংজ্ঞা দিছে শাস্তি 143, 6 মাস মাত্র। মানে আমরা ধরেন যানবাহন চলাচল করতে দেইনি, আইনগত প্রক্রিয়া বলবৎ করে বাধা দিছি, তাহলে আমাদের এটা হয়েছে কি বেআইনি সমাবেশ, তাহলে আমাদের দণ্ডিত করলো 143। এখন বাধা দিয়েই ক্ষান্ত হই নাই, ওই জায়গায় আমরা ভাঙচুর করছি, 2-1 হাত পাও ভাঙছি, তাহলে ধরেন হাত পা ভাঙার জন্য 326 আসলো, 326-এর সাথে ওই জায়গা যুক্ত হবে 149, যে 326-এর অপরাধের জন্য সবাই সমানভাবে দায়ী। বলেন আমার 5 জনে আছে, এখন আমাদের 7 জনের ছেলে যে ওই লোকটাকে আমরা আটক ভাঙি, কিন্তু একটা লোক প্রতিরোধে কত লাগে তার পাও ভেঙে গেছে। এখন আমরা একজন লোক নিষেধ করছি তার সে ভাঙছে, তো আমার ভাঙলেও ওই একজনের জন্য এটা দিচ্ছে। হ্যাঁ, যদি আপনাদের সমাবেশ বেআইনি সমাবেশ হয় তাহলে সবাই সমানভাবে দায়ী। অর্থাৎ বেআইনি সমাবেশের সদস্যরা তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অপরাধ করলেই সবাই সমানভাবে দায়ী। এখন ওই জায়গায় সবাই এক জায়গায় উপস্থিত ছিল, সবাই সমান অংশগ্রহণ নাই,
তবুও 149-এ সবাই সমানভাবে দায়ী হবে। স্যার আমি বলি ধরেন আমার ওই লোকটা হাত কথা না পিএসসিটি ওরা পাইছে কিন্তু আমাদের ওই সময় আমি বুঝছিলাম তারপর আমরা সবাই দেয় পেশায়ের না, ঠিক আছে ঠিক আছে যা কই সেইভাবে বোঝেন। সূরাওয়ালিতে পা দেওয়ার কাজ নাই, ভালো জায়গায় দিয়ে হাঁটেন। 34-এ 2 বা ততোধিক, 149-এ 5 বা ততোধিক। 34-এ প্রি প্ল্যান নাই, 149-এ প্রি প্ল্যান আছে। 34-এ সক্রিয় অংশগ্রহণ আছে, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও পারে। 149-এ সক্রিয় উপস্থিতি আছে, সক্রিয় অংশগ্রহণ থাকতেও পারে নাও পারে। 34 কোনো স্বতন্ত্র অপরাধ না, সাক্ষ্য আইনের একটা নীতি। 149-এ কোনো স্বতন্ত্র অপরাধ না, বাট 149-এ একটা অপরাধ অবশ্যই আছে, সেটা হলো বেআইনি সমাবেশ। এবার পড়ি দেখেন, সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য। প্রথমে যদি আমরা দেখি ধারাগত পার্থক্য, সাধারণ অভিপ্রায় নীতিটি দণ্ডবিধির কত ধারা? 34 ধারা। অন্যদিকে সাধারণ উদ্দেশ্য নীতিটি দণ্ডবিধির কত ধারা? 149। এরপরে সংজ্ঞাগত সংজ্ঞা আমি দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, আপনারাও মুখস্থ করার কিছু নাই, আপনারা এইভাবে লিখবেন যে 2 বা ততোধিক ব্যক্তি সাধারণ অভিপ্রায় বাস্তবায়নে বা 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। এটাই হলো সাধারণ অভিপ্রায়, এটাই আলোচনা করেছে কত ধারায়? 34 ধারায়। কথা শেষ, বুঝছেন? আর 149-এ বলবেন যে বেআইনি সমাবেশ 5 বা ততোধিক ব্যক্তি কোনো বেআইনি কাজ করলে সেটা বলে বেআইনি সমাবেশ। আর বেআইনি সমাবেশের সদস্যরা কোনো অপরাধ করলে তারা কিভাবে দায়ী হবে এটা বলছে কত ধারায়? 149 ধারায়। সো এটা আর পড়তেছি না, আমরা চলে আসেন সংখ্যাগত। সংখ্যাগত কিন্তু সহজ নাকি? সংখ্যাগতর ক্ষেত্রে 34-এর ক্ষেত্রে সর্বনিম্ন 2 বা ততোধিক, আর 149-এর ক্ষেত্রে কত? 5 বা ততোধিক। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পূর্ব পরিকল্পনা ও সাধারণ উদ্দেশ্য। কোনটায় পূর্ব পরিকল্পনা থাকে বলেন তো? 34-এ পূর্ব পরিকল্পনা থাকে আর 149-এ পূর্ব পরিকল্পনা থাকে না। এতটুকু মনে রাখলেই হবে, দেখে নিবেন। বেআইনি সমাবেশের সদস্য 5 নাম্বার দেখেন, 34-এ কি বেআইনি সমাবেশের সদস্য থাকে? না, কিন্তু 149-এ অবশ্যই সবার আগে কি থাকতে হবে? বেআইনি সমাবেশের সদস্য হিসেবে অপরাধটা করতে হবে। 6 নম্বরে আসেন অংশগ্রহণ ও উপস্থিতি। এটা একটু পড়ি। 34 ধারার অধীন অভিন্ন অভিপ্রায় নীতি প্রয়োগ করে অপরাধীদের যৌথভাবে দায়ী করার ক্ষেত্রে অপরাধ সংগঠনকালে অপরাধীদের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক, কিন্তু সক্রিয় উপস্থিতি কি আবশ্যক নয়। অন্যদিকে 149 ধারার অধীন সাধারণ উদ্দেশ্য প্রয়োগ করে অপরাধীদের যৌথভাবে দায়ী করার ক্ষেত্রে অপরাধ সংগঠনকালে অপরাধীদের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক নয়, কিন্তু সক্রিয় উপস্থিতি কি আবশ্যক। এখন যদি বলেন স্যার সক্রিয় উপস্থিতি আর সক্রিয় অংশগ্রহণ এটা তো বুঝি নাই। 5 জন ব্যক্তি পরিকল্পনা করে গেছে যে আমরা ব্যাংকের মধ্যে চুরি করব, 2 জন ভিতরে ঢুকে ঘোরাঘুরি শুরু করছে, 2 জন গেটে আছে, 1 জন থানার কাছে আছে। এটা হলো সবাই এক জায়গা নাই, কিন্তু প্রি প্ল্যানে সবাই সমানভাবে অংশগ্রহণ করে অপরাধটা করছে, এটা হলো সক্রিয় অংশগ্রহণ। কিন্তু সক্রিয় উপস্থিতি সব এক জায়গা নাই। আর যদি 5 জন ব্যক্তি এক জায়গায় উপস্থিত থাকতো, দেখা গেল যে 1 জন ভাঙচুর করতেছে, বাকি 4 জন দাঁড়ায় আছে, বা 5 জনই ভাঙচুর করতেছে, প্রি প্ল্যান না, হঠাৎ করে করতেছে, তখন এটা হয়ে যেত কত? 149। দণ্ড প্রদান। সাধারণ অভিপ্রায় নীতি প্রয়োগ করে সর্বনিম্ন 2 জন ব্যক্তিকে দণ্ডিত করা যেতে পারে। অপরদিকে সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে কয়জন? 5 জন। পরিধি 34 ধারার পরিধি বেশি, অপরদিকে 149 ধারার পরিধি কম। এটা আসলে পরিধি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। যদি সংখ্যার দিক থেকে বলেন তাহলে পরিধি 34 বেশি, কারণ 34-এ কয়জনের দায়ী করা যায়? সর্বনিম্ন 2 থেকে শুরু করে অনেক, কিন্তু 149-এর ক্ষেত্রে সর্বনিম্ন কত? 5। তারপরে যদি দেখেন স্বতন্ত্র অপরাধ, সাধারণ অভিপ্রায় বা দণ্ডবিধি 34 ধারা কোনো স্বতন্ত্র অপরাধ নয়, বরং এটি সাক্ষ্য আইনের একটা নীতিমাত্র। অন্যদিকে দণ্ডবিধির 149 ধারা বা
সাধারণ উদ্দেশ্যকে স্বতন্ত্র অপরাধ বলা যেতে পারে, যদিও বলা যেতে পারতেছি কারণ এটাও স্বতন্ত্র অপরাধ না, বলা যেতে পারতেছে এই কারণে কারণ বেআইনি সমাবেশের সকল সদস্য সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অপরাধ সংগঠন করে থাকে। 149 আর কিছু থাক বা না থাক একটা জিনিস আছে, কি জানেন? বেআইনি সমাবেশ। আচ্ছা, ইংরেজি শব্দ সাধারণ অভিপ্রায়কে ইংরেজিতে বলে কমন ইন্টেনশন, অপরদিকে সাধারণ উদ্দেশ্যকে ইংরেজিতে বলা হয় কি? কমন অবজেক্ট। আমরা চলে এসে উদাহরণ, খুবই সহজ, ওই যে উপরে দুইটা উদাহরণ। ক এবং খ পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ কে খুন করে, গ কে খুনের দায়ে ক ও খ যৌথভাবে 302-34 ধারায় বিচার করা যাবে। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক রসুলপুর গ্রামে কবর থেকে লাশ উত্তোলন করতে গেলে 5 বা ততোধিক গ্রামবাসী উক্ত ম্যাজিস্ট্রেটকে আঘাত করে, এখানে উক্ত 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, এই সবাই দণ্ডবিধির কত? 143, 332 আর 149 ধারায় দণ্ডিত হবে। 34, 149 নিয়ে কি প্রশ্ন আছে বলেন? স্যার স্বতন্ত্র অপরাধ বলতে যে বিচারকে স্বতন্ত্র অপরাধ নয়, 149টি টাইপ এটা স্বতন্ত্র অপরাধ নয় স্যার। এটাও স্বতন্ত্র অপরাধ নয়, জি, কিন্তু এটারে স্বতন্ত্র অপরাধ না হইলেও যে জায়গা 34, যে জায়গা 149 আছে সে জায়গা আর কিছু থাক বা না থাক বেআইনি সমাবেশটা আছে। So আপনি ওইভাবে লিখতে পারেন যে 149 স্বতন্ত্র অপরাধ বলা যেতে পারে, বলি নাই যে যাবে, বলা যেতে পারে, কারণ এখানে আর কোনো অপরাধ থাকুক বা না থাকুক কি আছে? বেআইনি সমাবেশ আছে। মন চাইলে এটা নাও দিতে পারেন। তাহলে 149 তো দুইটা দ্বারাই শাস্তি দেওয়া আছে। যে প্রথম আমি বেআইনি সমাবেশের 5 জন ব্যক্তি বেআইনি সমাবেশ করছে, ওদের একটা ধারায় আমি মামলা দিলাম। এরপরে আমার ওরা হাত ভাঙচুর করছে, এরপর আচ্ছা, আমি একটা বিষয় ব্যাখ্যা করি। সাধারণত যখন শুধু বেআইনি সমাবেশ হয় তখন 149-এর দরকার নাই, শুধু 143-এর ক্ষেত্রে 149-এর দরকার নাই। যখন বেআইনি সমাবেশের সদস্যরা অন্য কোনো অপরাধ করে তখন 149। তখন আসবে কত? 149। আপনার কাছে যদি যৌক্তিক মনে হয় এটা বাদ দিতে পারেন, স্বতন্ত্র অপরাধ, কিন্তু পার্থক্য একটা বাড়ানোর জন্য এইভাবে বলা যেতে পারে যে 149-এ যদিও স্বতন্ত্র না, বাট অন্য কিছু না থাকলেও বেআইনি সমাবেশ এখানে আছে। অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা একটু 2 মিনিটের বিরতি, আবার পড়া শুরু করব। আচ্ছা দেখেন, অভিন্ন অভিপ্রায় এই ধরনের প্রশ্ন বাংলাদেশ বার কাউন্সিলে এসে থাকে বর্তমানে, একেবারে প্লেন কোশ্চেন আসে না, এইভাবে দিবে না যে 34, 149-এর পার্থক্য আলোচনা করো। আর যদি দেয়ও তাহলে আপনার নাম্বার এখন পাবেন কম, মানে 3 আড়াই এরকম দিবে আর কি। অভিন্ন অভিপ্রায় এবং অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া দণ্ডবিধি 34 ধারা প্রযুক্ত হতে পারে না। প্রশ্নটা বুঝে আগে, এই জায়গায় বলছে যে অভিন্ন অভিপ্রায় মানে কি? পরিকল্পনা। আর অংশগ্রহণ মানে তো ওই যে কাজটায় তারা অংশগ্রহণ করছে, উভয়ের উপস্থিতি ছাড়া দণ্ডবিধি 34 ধারা প্রযুক্ত হতে পারে না। বক্তব্যটি যথার্থতা নিরূপণ করো। মানে এখানে বলতেছে যে 34 ধারা যদি তুমি আনতে চাও তাহলে তোমার পূর্ব পরিকল্পনাও থাকতে হবে এবং ওই পরিকল্পনা বাস্তবায়নে সকলের অংশগ্রহণও থাকতে হবে। এটার যথার্থতা নিরূপণ করতে বলছে। একজন ব্যক্তিকে আন্ডারলাইন করবেন, তার দ্বারা সংগঠিত হয়নি, মানে একজন ব্যক্তি যে সরাসরি অপরাধটা সংগঠন করেনি, অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা আলোচনা করো। এ জায়গায় বলছে যে একজন ব্যক্তি যে সরাসরি ওই কাজটা করে নেই তারে দায়ী করার ক্ষেত্রে কিভাবে 34 লাগে, তারে দায়ী করার ক্ষেত্রে কিভাবে 149 লাগে। এটা হলো কথা, ভূমিকা। 34-এর ক্ষেত্রে কিভাবে আপনি ওই উদাহরণ দিবেন? 34-এর ক্ষেত্রে ওই যে ব্যাংক ভিতরে একজন চুরি করতেছে, আমি বাইরে ছিলাম, আমি সরাসরি করি নাই, তবু আমি 34-এ দায়ী হতে পারি। আর বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করতেছে, সবাই ভাঙচুর করতেছে, আমি সরাসরি করি নাই কিন্তু তাদের উদ্দেশ্যের সাথে আমার উদ্দেশ্য একমত, তাহলে আমি দায়ী হতে পারি। বুঝছেন? তাহলে আমার এই প্রশ্ন কিন্তু মোট প্রশ্ন দুইটা অংশ। প্রথম অংশ আমার আলোচনা করতে হবে 34, আর দ্বিতীয় অংশে আবার আলোচনা করতে হবে 34 ও 149। এখন প্রশ্নে যেভাবে চাইছে উত্তরও আমাদের সেভাবেই দিতে হবে।
আমি যদি প্রশ্ন যেভাবে চাইছে এইভাবে না দিয়ে যদি আর ভাবে লিখে যাই তাহলে কিন্তু আমি ভালো মার্ক পাবো না। তো দেখেন আমরা একটু উত্তর পড়া শুরু করি। অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন অভিপ্রায় অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ব্যতীত দণ্ডবিধি 34 ধারা প্রযুক্ত হতে পারে না, বক্তব্যটির যথার্থতা। প্রথমে আমরা এটা তো পড়বো, তার আগে দুইটা মামলার রেফারেন্স পড়ি। দেখেন বাংলাদেশ বনাম আবেদ আলী 36 DLR AD 234 মামলায় বলা হয়েছে দণ্ডবিধি 34 ধারার অধীন মূল ভিত্তি হলো অভিন্ন অভিপ্রায় সহকারে অপরাধ সংগঠনে অভিযুক্ত ব্যক্তির অংশগ্রহণ। মানে বাংলাদেশ বনাম আবেদ আলী এই মামলায় বলছে যে 34 ধারার যে মূল ভিত্তি সেটা কি অভিন্ন অভিপ্রায় সহকারে অপরাধ সংগঠনে অভিযুক্ত ব্যক্তির কি অংশগ্রহণ। অভিন্ন অভিপ্রায় সহকারে মানে কি, মানে পূর্ব পরিকল্পনা সহকারে। এরপরে আর একটা মামলা দেখি, দেখেন মেজর বজলুল হুদা বনাম রাষ্ট্র 62 DLR AD 61 মামলায় বলা হয়েছে সরি মামলায় বলা হয়েছে 34 ধারার অন্যতম বৈশিষ্ট্য হলো কার্য সংগঠনে অংশগ্রহণ, কিন্তু এর ক্ষেত্রে সকল ক্ষেত্রে আন্ডারলাইন করেন শারীরিক উপস্থিতির মাধ্যমে এমন অংশগ্রহণ অপরিহার্য না। মানে বলছে যে অপরাধে অংশগ্রহণ করতে হবে, কিন্তু এমন না যে অপরাধে অংশগ্রহণ করতে হবে শারীরিক মানে সরাসরি থাকা লাগবে এমন না। এই মামলায় সুলতান শাহরিয়ার ঘটনাস্থলে উপস্থিত ছিল না। যখন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল তখন সুলতান শাহরিয়ার রেডিও স্টেশনে উপস্থিত ছিল। মানে সুলতান শাহরিয়ার ওই মামলার একজন আসামি। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডিতে হত্যা করা হয় তখন সুলতান শাহরিয়ার সরাসরি ধানমন্ডির 32 নম্বরে ছিল না, সে ছিল হলো রেডিও স্টেশনে। অভিযুক্ত সুলতান শাহরিয়ারের পক্ষে দণ্ডবিধি 302-34 ধারায় তার দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল এই যুক্তিতে যে যেহেতু তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিল না সেহেতু কোনো প্রকার প্রকাশ্য কাজের মাধ্যমে সে হত্যায় অংশগ্রহণ করে নাই। তারা যখন বঙ্গবন্ধু হত্যা মামলায় তারা যখন মৃত্যুদণ্ড দিল তখন সে চ্যালেঞ্জ করছে যে আমার দণ্ড বৈধ হয় নাই। কেন হয় নাই? কারণ আমি তো ওই জায়গা ছিলাম না। দণ্ডিত আসামির পক্ষে আরো দাবি করা হয়েছিল যে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে তার ক্ষেত্রে 34 ধারায় অভিন্ন অভিপ্রায়ের নীতি প্রয়োগ করতে পূর্ব পরিকল্পনা অনুসারে ঘটনাস্থলে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে তার উপস্থিতি অবশ্যই প্রমাণ করতে হবে। আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে আন্ডারলাইন করেন অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে অপরাধ সংগঠনে আন্ডারলাইন করেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ তথা কি কি অংশগ্রহণ বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ তথা প্রকাশ্য কার্য ও প্রমাণ করতে হবে। অর্থাৎ 34 ধারা প্রয়োগ করতে হলে আন্ডারলাইন করেন অভিন্ন অভিপ্রায় এবং অংশগ্রহণ থাকতে হবে, তবে লাস্টের লাইনটা ভিভিআই, তবে ঘটনাস্থলে উপস্থিত থেকে যে অপরাধে অংশগ্রহণ করতে হবে এমন কোন শর্ত 34 ধারায় আবশ্যক না। বুঝছেন? মানে ঘটনাস্থলেই যে থাকতে হবে এমন কোনো কথা নাই, দূরে থাকেও তো তুমি কলকাঠি নাড়তে পারো। এই আমরা দিলাম আমি কিছু হবে না 2 লাখ টানলে ক্ষতি হবে, তাই শেখ মুজিবুর নাম হচ্ছে তাহলে দিয়ে দেবেন উচ্চ আদালতের নজিরে এমন একটা মামলায় আছে যে, বা শেখ মুজিবুর রহমান যদি বাদ দিতে চান তাহলে বলবেন যে এই মামলায় হত্যা মামলায় একজন ব্যক্তি রেডিও স্টেশনে ছিল, নামটা হ্যাঁ। আচ্ছা দেখেন থাক ওগুলা থাক, আমরা ইসে আসি। সরাসরি সংগঠিত করেনি এমন অপরাধে দায়ী করতে অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা। দেখেন আপনি যখন কেস রেফারেন্স পারবেন না তখন ওই জিনিসটা উদাহরণ দিয়ে চালাই দিবেন। তাহলে সরাসরি অপরাধ সংগঠন করেনি, আপনি যদি কেস রেফারেন্স জানেন না তাহলে 34-এর উদাহরণ হচ্ছে ব্যাংক ডাকাতির উদাহরণ দিব। আর সরাসরি সংগঠিত করেনি এমন ক্ষেত্রে আমি যদি 149-এর উদাহরণ আনি, ওই যে ভাঙচুরের উদাহরণ দেব, তাহলে উত্তর শেষ। দেখছেন? এই দেখেন 34 ধারার ভূমিকা। 34 ধারা প্রয়োগ করতে হলে পরিকল্পিত অপরাধটি প্রত্যেক অভিযুক্ত কর্তৃক সরাসরি সংগঠন অপরিহার্য না। দেখেন রসুল বক্স বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে কোন মামলার ক্ষেত্রে দণ্ডবিধি 34 ধারা প্রয়োগ করতে হলে অপরাধে অংশগ্রহণকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কার্যটি করেছে এটি অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু এর অর্থ এই নয় যে অপরাধে অংশগ্রহণকারী প্রত্যেক অপরাধী একই প্রকৃতির কাজ করেছে। দেখছেন 34 মানে এই না যে সকলের একই ধরনের কাজ করতে হবে। এক্ষেত্রে এমন হতে পারে যে অপরাধীদের মধ্যে কয়েকজন কিছুই করেনি বা শুধুমাত্র হাজির থেকে অপরাধ সংগঠন কি করেছে, সাহায্য করেছে। সুতরাং কোন অপরাধ সরাসরি সংগঠন করেনি এমন অপরাধের জন্য 34 ধারায়
অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে যৌথভাবে দায়ী হতে পারে যদি সে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে গোল দিবেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধ সংগঠনে কি করে, অংশগ্রহণ করে। তবে এক্ষেত্রে অপরাধ সংগঠনে তার সরাসরি অংশগ্রহণের কি নাই, প্রয়োজন নাই। বুঝছেন? আমরা চলে এসে 149 ধারা। 149 ধারার ভূমিকা। 149 ধারায় বিধান ব্যতীত বেআইনি সমাবেশের কোন সদস্যকে কোনো অপরাধের জন্য দায়ী করা যায় না। 149 ধারায় মূলত পরার্থ দায়ের বিধান যুক্ত করা হয়েছে, যেটার মূল বিষয় হলো বেআইনি সমাবেশের কোনো একজন সদস্যের অপরাধের জন্য অন্যান্য সদস্যরাও কি হবে, দায়ী হবে। আপনি এইগুলা যদি না পারেন, ওই উদাহরণ, এই জায়গায় উদাহরণ দিচ্ছি দেখেন, এই যে যেমন 149 ধারায় উল্লেখিত শর্তসমূহ পূরণ করে 149 ধারায় উল্লেখিত উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য নীতি প্রয়োগ করে একজন ব্যক্তিকে তার দ্বারা সংঘটিত হয়নি এমন কাজের জন্য দণ্ডিত করা যায়। যেমন 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে ম্যাজিস্ট্রেটকে তার কার্য সম্পাদনে বাধা দেয়। উক্ত 5 বা ততোধিক ব্যক্তি সকলে বাধা না দিলেও যেহেতু তারা একই স্থানে উপস্থিত ছিল, অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ না থাকলেও শুধুমাত্র সক্রিয় উপস্থিতি থাকলেই উক্ত সমাবেশের সকল সদস্য সমানভাবে কি হবে, দায়ী হবে। সুতরাং কোন ব্যক্তি কর্তৃক সরাসরি সংঘটিত হয়নি এমন অপরাধের জন্য দণ্ডবিধি 34 ও 149 ধারার নীতি প্রয়োগ করে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে যৌথভাবে দণ্ডিত করা যেতে পারে। বুঝছেন? এখন প্রশ্ন যেভাবে আসছে সেভাবে লিখতে হবে। আপনি অভিন্ন অভিপ্রায়ের সাধারণ উদ্দেশ্য দেখে এটা যাতে আলোচনা করে দিয়ে আসছেন, কিন্তু প্রশ্নের সাথে আপনার কোনো মিল নাই, তাহলে কিন্তু ভালো মার্ক কিন্তু ভাই পাবেন না। এই প্রশ্নটা কি বুঝছেন কিনা আপনারা? এই জায়গা প্রথমে জানতে চাইতে যে 34 ধারা হতে হলে অভিন্ন অভিপ্রায়ও লাগবে, অংশগ্রহণও লাগবে, এলো প্রথম অংশ। আর দ্বিতীয় অংশে জানতে চাইছে যে আপনি সরাসরি করেন নাই, কিভাবে আপনার 34 ধারা অনুসারে দায়ী করা যায়, আবার আপনি সরাসরি করেন নাই কিভাবে 149 ধারা আপনার দায়ী করা যায়। এ হলো প্রশ্নের অংশ। অনলাইনে কোনো প্রশ্ন আছে ভাই? আছে প্রশ্ন আছে, করেন। আরিফ স্যার, কোনো প্রশ্ন আছে? স্যার 149 তো উদাহরণ দিয়েছেন এই প্রশ্ন যে সমাবেশ আপনি তো মিস করছেন আজকে, উদাহরণ তো আজকেও কম দেই নেই, আপনি তো আসবেন 1 ঘন্টা পরে। আচ্ছা, আপনার প্রশ্ন নিবানি, প্রশ্ন মনে করতে করতে। আচ্ছা, আমরা এখানে 35 ধারাটা একটু পড়ি। এই 35 ধারা প্রশ্নের অংশ না, বাট আমাদের জানতে হবে। দেখেন 35 ধারায় আছে একই অভিপ্রায়। কি অভিপ্রায়? একই অভিপ্রায়। একই অভিপ্রায় মানে হলো 5 জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে একটা বাড়িতে চুরি করতে গেছে, তাদের সবাইরে দায়ী করার জন্য আসবে 34। আর 5 জন ব্যক্তি একজনের সাথে আর একজনের কোনো যোগসূত্র নাই, কিন্তু তারা ওই একই বাড়িতে চুরি করতে গেছে, ধরা খাইছে, তাহলে আসবে 35। 5 জন শুনেই 149 যায়েন না। 149 তো কখন, যদি তারা ইনস্ট্যান্টলি যেত। ধরেন মেসে, আচ্ছা 5 জন চোর, এই জায়গায় আমরা ধরেন সবাই চোর, আমরা পরিকল্পনা করে চুরি করতে গেছি, এটা হলো 34। আর আমরা একজনের সাথে আর একজন আলোচনা করি নাই, যার যার মতো করে ওই বাড়ি যে ধরা খাইছি, এটা কত? 35। এটা হলো একই অভিপ্রায়। দেখেন, অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায়, একই অভিপ্রায় বা সিমিলার ইন্টেনশন। যখন কতিপয় ব্যক্তি একই অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে কোন অপরাধ সংগঠন করে, তখন উক্ত সকল ব্যক্তি সমানভাবে কি হবে, দায়ী হবে। 34 ধারার ক্ষেত্রে সকল ব্যক্তির মধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধটি সংগঠিত হয়, কিন্তু 35 ধারায় সকল ব্যক্তির মধ্যে যৌথ পরিকল্পনা কি থাকে না। উদাহরণ দেখেন, গয়ের বাড়িতে চুরি করতে গিয়ে ক, খ ও চ একই সময় ধৃত হয়। যদিও ক, খ ও চ একে অন্যের সাথে কোনো পরিকল্পনা ছাড়াই চুরি করতে এসেছিল, কিন্তু তাদের মধ্যে যেহেতু একই অভিপ্রায় ছিল, তাই তাদের সকলকে দণ্ডবিধি 379 ও 35 ধারায় দণ্ডিত করা যাবে।
বুঝছেন? তাহলে অভিন্ন অভিপ্রায় বললে 34, একই অভিপ্রায় বললে 35। আচ্ছা, আমরা চলে এসে 36-এ। আংশিক কার্য করে এবং আংশিক কার্যবিরতির দ্বারা সাধিত ফলাফল। মানে আপনি একটা অপরাধ করছেন আংশিক কার্য করে আর আংশিক কার্যবিরতি করে। আপনি একজনকে মারছেন, মারধর করছেন, আর 2 দিন না খাওয়াই রাখছেন। শুধু মার ধরে তার মারা যাওয়ার কথা না, কিন্তু ওই মারধর করার পর না খাওয়াই রাখছেন, 2 দিন সে মারা গেছে। তাহলে 2 দিন না খাওয়াই রাখলেও তার মারা যাওয়ার কথা না, দুইটার সম্পৃক্ততা ওই অপরাধটা হয়েছে। তাহলে ধরে নেওয়া হবে তারে আপনি হত্যা করেছেন হয় পুরো মারধর করে, নাহলে পুরো না খাইয়া। দেখেন, যখন কোনো অপরাধ আংশিক কার্য এবং আংশিক কার্যবিরতির ফলাফল, সেক্ষেত্রে উক্ত অপরাধটি সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির মাধ্যমে সাধিত হয়েছে মর্মে গণ্য হবে। এবং সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির দ্বারা কোনো অপরাধ করলে কোনো ব্যক্তি যেভাবে দায়ী হতো, আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির দ্বারা অপরাধ করলেও অনুরূপ ভাবে কি হবে? দায়ী হবে। যেমন দেখেন, ক খকে হত্যার জন্য অভিযুক্ত। ক খকে স্বেচ্ছায় হত্যা করেছে আংশিকভাবে খাদ্যদান হতে বিরত থেকে। দেখছেন, আংশিকভাবে খাদ্যদান থেকে কি বিরত রাখে এবং আংশিকভাবে তাকে কি মারধর করে। এক্ষেত্রে ক খকে হত্যার জন্য দায়ী হবে। তাহলে 36 এটা পরীক্ষায় আসে নাই, 35 কখনো আসে নাই, বাট আমাদের জানতে হবে। 35-এ বললো একই অভিপ্রায়, আর 36-এ বলছে আংশিক কার্য আর আংশিক কার্য বিরতি। বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে ধারা আসবে কত বলতে 36 এবং 302 আসবে। হ্যাঁ এটা হ্যাঁ দিতে পারেন। দেখেন 37 দেখেন আমাদের মানে আইন অঙ্গনে, থানায় বলেন কোর্টে বলেন, 34 ছাড়া আর অন্য কোনো ধারার প্রচলন নাই। মামলাটা সাজানো হয় হলো 34-এর মতো করে, 149-এর মতো করে। আর যদি আমি যখন প্ররোচনা পড়বো, ওই জায়গা কোর্টে 2টা ধারা দেখবেন, এক হলো 109 আর 114, এই 2টাই আছে। বাট প্ররোচনার শাস্তি তো 109 থেকে শুরু করে 120 পর্যন্ত আছে, কিন্তু মামলাগুলো এমন ভাবে সাজায় যে ওটা যাতে 109-এই পড়ে বা 114-তে পড়ে। আচ্ছা, আমরা চলে আসি ধারা 37। কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহায়তা করা। ভাই 34-এর একটা আপডেটেড ফর্ম হচ্ছে 37। 34-এ 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে একটা অপরাধ করলে সবাই সমানভাবে দায়ী করার জন্য আসবে কত? 34। আর 2 বা ততোধিক ব্যক্তি পরিকল্পনা করছে কিন্তু একসাথে না, কতিপয় কার্যের মাধ্যমে, পার্ট বাই পার্ট। যে আজকে আমি আরিফ সাহেবরে খাসির মাংসের সাথে বিষ খাওয়াবো, আজকে আমার বাসায় দাঁত দিলাম, কালকে বিথিকার বাসায় দাঁত দেবে, পরশুদিন হোসেন মোল্লার বাসায় দাঁত দেবে। এরকম আমাদের পরিকল্পনা হলো যে উনি তো খাইতে ভালোবাসে, ওনারা খাওয়াবো আর ওই মাংসের সাথে সাথে হালকা হালকা মৃদু বিষ দেবো, যাতে 3 জনের বিষ খাওয়ানোর পরে উনি যাতে আর এই পৃথিবীতে না থাকে। তো তাহলে আমরা সবাই সমানভাবে কি হব? তাই হবো। এখন দেখা গেল আমরা যেদিন বিষ খাওয়াইছি, আমি যেদিন বিষ খাওয়াইছি আমার বাসায়, বিথিকার আর হোসেন মোল্লার খানো লাগে নাই, ওই দিনই আরিফ সাহেব শেষ হয়ে গেছে। তবুও বিথিকার হোসেন মোল্লা কি আমার সাথে সাথে কি হবে? দায়ী হবে। বুঝতে পারছেন? কারণ তাদের মধ্যে পরিকল্পনা ছিল। এখন যদি বলেন যে স্যার তাহলে 34-এর সাথে তাহলে 37-এর পার্থক্য কি? পার্থক্য হলো 34-এ কাজটা করে একবারে, আর এখানে আমরা কাজটা করতেছি কিভাবে? ধাপে ধাপে, কতিপয় কার্যের মাধ্যমে। যে তুমি আংশিক এক জায়গা, আংশিক আর এক জায়গা। বুঝতে পারছেন? আচ্ছা, একটু পড়ে ফেলি। দেখেন, যে ক্ষেত্রে কতিপয় কাজের মাধ্যমে, আন্ডারলাইন করবেন, কতিপয় কাজের মাধ্যমে কোনো অপরাধ সংগঠন করা হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি একাকী বা যৌথভাবে অন্যের সাথে উক্ত কাজসমূহের যে কোনো একটি কার্য করার মাধ্যমে উক্ত অপরাধ সংগঠনে, আন্ডারলাইন করবেন, ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করে, সেক্ষেত্রে সহযোগিতাকারীও উক্ত অপরাধটির জন্য দায়ী হবে। অপরাধজনক কাজের সহযোগিতা একটি অপরাধ
এবং ফলশ্রুতিতে কোনো অপরাধী অভিযুক্তকে সহযোগিতা করা শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ সংগঠনে ইচ্ছাকৃত সহযোগিতা 37 ধারা প্রয়োগ করার কি পূর্বশর্ত। আমরা যদি একটা উদাহরণ পড়ি, ক ও খ আলাদাভাবে ও ভিন্ন ভিন্ন সময় অল্প মাত্রার বিষ প্রয়োগ করে গ কে খুন করার জন্য একমত হয়। দেখছেন, আলাদা আলাদা সময়। ক ও খ গ কে খুন করার লক্ষ্যে চুক্তি মোতাবেক গ কে বিষ প্রয়োগ করে গ এর উপর প্রয়োগকৃত কতিপয় মাত্রা বিষের প্রভাবে গ এর মৃত্যু হয়। যদিও ক ও খ এর কার্য পৃথক, তারা কিন্তু একসাথে করে নাই। মানে যেদিন বিষ খাওয়াইছে দুজন একসাথে খাওয়াইছে না, পৃথক, কারণ তারা পৃথক পৃথক ভাবে এবং ভিন্ন ভিন্ন সময় বিষ প্রয়োগ করেছে, তথাপি তারা চুক্তি মোতাবেক খুন সংগঠনে স্বেচ্ছায় সহযোগিতা করেছে। এই কারণে তারা উভয় উক্ত খুনের জন্য কি হবে, দায়ী হবে। তাহলে 34 আর 37 কিন্তু মানে হুবহু কিন্তু এক না। যদি তারা এমন ভাবে চিন্তা করতো যে আমরা দুইজন একটা অনুষ্ঠানের আয়োজন করছি, ও আসুক, ওই খাবার আমরা বিষ দেবো, তাইলে হতো কত 34। আর বলছে যে একদিন তোমার বাসায় একদিন আমার বাসায়, তাইলে কত 37। আমরা কোন প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা 38 ধারাটা একটু পড়বো, তার আগে একটু দাঁড়ান, আমি একটু আসতেছি, ওয়েট করেন। 38 ধারাটা পড়ে ফেলি। দেখেন 38 ধারা হলো অপরাধ, মানে কাজ হইতে একটা, কিন্তু দুইজন দুই রকম শাস্তি পাবে। মানে একজন ব্যক্তির হত্যা করা হয়েছে, এখন একজন শাস্তি পাবে নিন্দনীয় নরহত্যার জন্য, আর একজন শাস্তি পাবে খুনের জন্য। কিভাবে? তো তার আগে বোঝা দরকার যে নিন্দনীয় নরহত্যার খুন কি। ভাই আপাতত দুই কথায় যদি বলতে হয়, যে কোনো ব্যক্তি যদি পূর্ব পরিকল্পনা অনুসারে হত্যা করে সেটা হলো খুন, আর যদি ইনস্ট্যান্ট রাগের বশবর্তী হয়ে হত্যা করে সেটা হলো নিন্দনীয় নরহত্যা। বিস্তারিত আমরা যখন ওই প্রশ্নটা পড়বো, পার্টিকুলার প্রশ্ন নেক্সট দিনই পড়বো, তখন এটা ভালো বুঝবেন। আপাতত ধরেন আরিফ সাহেবের সাথে একজন ওনার প্রতিবেশীর কথা কাটাকাটি হয়েছে, কারণ আরিফ সাহেব হঠাৎ করে উত্তেজিত হয়ে প্রতিবেশীর দিকে তেড়ে যাচ্ছে। এমন সময় ওনার বিথিকা বিশ্বাস বলতেছে, ওই প্রতিবেশীর সাথে বিথিকা বিশ্বাসের আগে থেকেই ঝামেলা। বিথিকা বিশ্বাস বলতেছে যে দাদা খালি একটা মাইরে মজা হবেন না, এই যে আমার কাছে একটা বটি আছে, বটি নিয়ে যান। তো এখন বটি দিয়ে গিয়ে আরিফ সাহেব ওই প্রতিবেশীর এমন আহত করতে, গুরুতর জখম করছে, ওই লোকটা ওখানেই মারা গেছে। তাহলে এখানে হত্যা হয়েছে। তো এখানে আরিফ সাহেব তো কাজটা করতে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, মানে গুরুতর এবং আকস্মিক উত্তেজনার বশবর্তী হয়ে উনি এই জায়গা করেছে নিন্দনীয় নরহত্যা, উনি পাবেন নিন্দনীয় নরহত্যার শাস্তি। কিন্তু বিথিকা যদিও হত্যাটা করে নাই, বাট সে কি হত্যায় কি করছে, সহায়তা করছে। তো এই জায়গায় উনি শাস্তি পাবে খুনের জন্য, অ্যাকচুয়ালি খুনের জন্য না, খুনের সহায়তার জন্য। বাট বোঝার স্বার্থে বলে রাখি খুনের জন্য, বাট অ্যাকচুয়ালি করছে কি, খুনে সহায়তা। তাহলে মারা গেছে একজন, কিন্তু তার দুইজনের শাস্তি কি দুই রকম। এই যে পড়ি দেখেন, অপরাধজনক কার্যে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দোষী হতে পারে। যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোনো অপরাধজনক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত হয়, সেক্ষেত্রে তারা সেই কাজের মাধ্যমে ভিন্ন ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। প্রথমে আমরা একটা উদাহরণ যদি পড়ি, দেখেন এক্স ওয়াই কে প্রহার করে, মানে এক্স ওয়াই রে প্রহার করে মানে মারধর করছে। এই উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে এবং জেড একজন দর্শক ওয়াই এর ক্রোধের সুবিধা গ্রহণ করার এবং তার সাহায্যে এক্স কে হত্যা করার অভিপ্রায় তদুদ্দেশ্যে ওয়াই এর একটি ছুরি দেয়। ওয়াই এর হাতে একটা কি দিয়ে দিছে, ছুরিটির সাহায্যে ওয়াই এক্স কে কি করে, হত্যা করে। তাহলে এই জায়গায় জেড কি কিছু করতে, জেড মানে জেড তো জাস্ট খালি কি ধরাই দিছে, ছুরিটা ধরেছে। এখানে 38 ধারার বিধান মতে ওই নিন্দনীয় নরহত্যা সংগঠনের দায় এবং জেড খুন সংগঠনের দায় কি হবে, দণ্ডিত হবে। বুঝতে পারছেন? তাহলে অভিন্ন অভিপ্রায় বললে 34, একই অভিপ্রায় বললে 35, আংশিক কার্যের বিরতি 36, কতিপয় কাজের মাধ্যমে অপরাধ সংগঠন 37, আর অপরাধ হইতে একটা কিন্তু দুইজন দুই রকম শাস্তিতে শাস্তি পাবে, এটা কত 38। তো এখানে যত সমস্যামূলক প্রশ্ন আছে এগুলো আমরা আগামীকাল ইনশাল্লাহ আলোচনা করব। আপনাদের হোম টাস্ক এটা একটু বাসা থেকে দেখে ফেলবেন। আগামীকাল সকালে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হচ্ছে যে 4 নাম্বার প্রশ্ন অ্যাবেটমেন্ট পড়া শুরু করব আমরা। আর আগামী পরশুদিন, দ্যাট মিনস শনিবারে কিন্তু আমাদের পরীক্ষা আছে। কেউ আসেন আর না আসেন, দেখেন আপনি যদি না আসেন তাহলে আপনি কিন্তু নিজেরা ফাঁকি দিবেন। এবং এই জায়গা পড়ার তো লিখিত যে মেইন কাজ সেটা হলো পরীক্ষা। পরীক্ষা যদি প্রস্তুতি না থাকে দেখে দিবেন। এই জায়গায় এসে 1 ঘন্টা 45 মিনিটে যা আছে ওইটুক দেখে লিখবেন।
বাট পরীক্ষা আপনার দিতে হবে, লেখার কাজ কখনো পড়া দিয়ে হবে না, এটুক শুনে রাখেন। আর আপনাদের লেখার কতগুলো কাজ আছে, আপনারা যখন এই যে এই বয়সে এসে যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেকেই লেখায় মাত্রা দেন না, মাত্রা মানে অক্ষর লিখতেছেন, ধরেন বাড়ি লিখতেন, বাড়ি, বর উপরে মাত্রা নাই, রর উপরে মাত্রা নেই। দেখবেন যে কোনো চেহারায় যখন আপনি মাত্রা দিবেন, যে কোনো অক্ষরে যখন মাত্রা দিবেন দেখবেন যে অক্ষরটা দেখতে ভালো দেখতেছে। এখন মাত্রা তো ওর লাগবে, এখন আপনারা মাত্রা দেওয়া শিখেন। আর শনিবারের যে পরীক্ষা সেটা হলো কত থেকে কত বলেন তো? 5 থেকে 5 থেকে 8। 5 থেকে 8 আমাদের ফৌজদারি কার্যবিধির যে সাজেশন এটা 5 থেকে 8। সো এই মুহূর্তে অনলাইন অফলাইনে যারা আছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি দেখছো? 50 মার্ক